ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউতে তোমাদের জানাই আবারও স্বাগত। আমরা গত ক্লাসের মধ্যে শঙ্কর ও খারাটের লেখা পোটরাজ গল্পের যতটুকু অংশ আমরা পড়েছিলাম, চলো একবার ঝটপট সারসংক্ষেপটা দেখে নিয়ে যাক, যাতে আমাদের গল্পটা পড়তে এবং বুঝতে সাহায্য করবে। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম গ্রামের পোটরাজ দামা ভীষণই অসুস্থ। তার বাড়িতে এবং সম্পূর্ণ গ্রামের মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। দামার স্ত্রী দুর্পদ অনবরত ভগবানের কাছে, মারিয়ার কাছে তার স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করে চলেছে, কারণ আমরা জানি তার স্বামী কলেরা রোগে আক্রান্ত হয়েছে। আবার গ্রামের নিয়ম এবং কুসংস্কার আরো বেশি কঠিন। কুকুর ডাকলে বা কাক ডাকলে কিংবা ফেউ অর্থাৎ শ্রীগাল ডাকলে নাকি তারা নাকি দামা পোটরাজের মৃত্যু কামনা করে। এমত অবস্থায় মোড়ল সহ সমস্ত গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে দেবী মারিয়াই হয়তো তাদের প্রতি দুষ্ট হয়েছে, তাই দেবী মারিয়াইকে সন্তুষ্ট করার জন্য দেবী মারিয়াইকে নিয়ে একটা বিশেষ যাত্রা করার প্রয়োজন। গ্রামের পোটরাজ অর্থাৎ দেবী মারিয়ার সেবাই দামাই তো অসুস্থ। তখন গ্রামের মোড়ল একটা দুর্দান্ত বুদ্ধি দেয় যে দুর্পথের বড় ছেলে আনন্দ, যে হাই স্কুলে ইংরেজি পড়ে, তাকে পোটরাজের দায়িত্ব পালন করতে হবে। আর এই কথাটাতেই গ্রামের মোড়ল তাকে হুমকি প্রদান করে যায়। তার ছেলেকে পোটরাজের দায়িত্ব পালন করাতে বাধ্য করার জন্য মোড়ল তাকে হুমকি পর্যন্ত প্রদান করে যায়। আর এই হুমকি প্রদানটাই হচ্ছে দুর্পথের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তীতে এই হুমকি প্রদানের ঘটনা কি হয় এবং এর পরিস্থিতি কিভাবে দুর্পথ একাই সামলে ফেলে, সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। শুরু হচ্ছে আজকে তোমাদের শঙ্কররাও খারাটের লেখা পোটরাজ গল্পের দ্বিতীয় পর্ব। আর তোমরা যারা আমাদের কাছ থেকে নোট বা পিডিএফ নিতে চাচ্ছ, তারা 8100191916 এই নাম্বারে তোমরা আমাদের কাছে নোট বা পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। ঠিক না হলে মায়ের চক্কর গায়ের ওপর থেকে কাটবে না। আরেকজন যোগ দেয়, আরেকজন যোগ করে, অর্থাৎ আরও একজন বলে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতেই হবে। জানি না, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল একথা বলতে দুর্পদ বলে, মোড়ল এই কথা বলতে দুর্পদ বললে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? মোড়ল বলছে এবার, সে তো হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না, অর্থাৎ দামা একেবারে বিছানা সহ্য। দুর্পদ একথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগলো, অর্থাৎ আলোচনা করতে লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা? হ্যাঁ আছে, ওর কথাই তো বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় যদি ও যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? বলছে যে আরে ওর তো বয়স অল্প, ও এই সবে মাত্র হাই স্কুলে পড়ে, ওকে কি এখনই পোটরাজ বলা যাবে? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু শুধু বাকিতে কি পোটরাজ হয়? তার জন্য দরকার হয় যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু মানতও করা দরকার। এমনি এমনি কাউকে পোটরাজ করা যায় না, তার জন্য দুটো শর্ত লাগে। একটা হলো পোটরাজ হওয়ার জন্য যাত্রা করতে হবে দেবীর কাছে, আরও একটা হলো তাকে মান্যত করতে হবে যে এই কারণেই আমি একে পোটরাজ বানাচ্ছি। করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দুর্পথের বড় ছেলে আনন্দ, সে সব কথাই শুনতে পেল। দুর্পথের বড় ছেলের নাম আনন্দ। সে মোড়ল এবং দুর্পথের সমস্ত কথাই কিন্তু শুনতে পেল। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন তাকে দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে। ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওপর ওঠাপড়া দ্রুত হলো। অর্থাৎ সে জানে যে তার বাবার কতটা কষ্ট। তার বাবা দামার সারা জীবন দেবীকে পিঠে করে নিয়ে বেড়ায়। তার বাবা এক কথায় পোটরাজ অর্থাৎ ভিখারির মতো দশা নিয়ে জীবনযাপন করে। সে হাই স্কুলে পড়ে শিক্ষিত হচ্ছে, সেও কি এই ভিক্ষার দশার মধ্যে জীবন কাটাতে পারবে? যতই মোড়ল এবং দামার আলোচনার কথা শুনে ততই সে ঘেমে ওঠে। তার রাগ হতে থাকলো, তার নিঃশ্বাস ঘন হয়ে তার বুকের ওঠাপড়া দ্রুত হতে থাকলো। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতন বলে, ও রাজি না হলে গোটা গাঁই মায়ের কোপে পড়বে। এবার দামা বলছে যে হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে যে সারা জীবনই তো ওকে পোটরাজ হয়ে থেকে যেতে হবে। হ্যাঁ, তো সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ে, আনন্দ হাই স্কুলে ইংরেজি পড়ে, তো পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে? কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। এ কথাটা কে বলছে? দুর্পদ বলছে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরেখো গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় দাও,
ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা বল। হ্যাঁ, না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করে। লাফিয়ে উঠে সে হাত মুঠো করলে রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দুর্পদ ঠিক এই সময় জবাব দিলে, এরম কথাই মায়ের রাগ পড়বে কি? অর্থাৎ দুর্পদ এখানে নার্ভাস হয়ে যাচ্ছে, তাকে ধমকানো হচ্ছে, সে মেয়ে মানুষ সে কী করবে। মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না সে কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে থাকে। আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্পদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। ভাবতে ভাবতে উঠে এসে দরজায় দাঁড়ায়। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুতই চলে যায়। সেদিন অনেক রাত্রিতে সে বাড়ি ফিরে আসে আনন্দ। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে বসে। বাড়িতে এখনও যারা আছে তাদের কথা শুনেছে, মন দিয়ে শুনে। দেখো, আমাদের গল্পে যে মোড়ল মশাই দুর্পদকে ধমকানি দিয়ে বলে গেছিল যে তুই তোর ছেলে আনন্দকে পোটরাজের পোশাক পরে পাঠাচ্ছিস কিনা, হ্যাঁ কি না। অত কথা আমাদের জানার দরকার নেই, সে পোটরাজ হতে চায় কি চায় না। এই ধমকানির সুর শুনে আনন্দ নার্ভাস হয়ে যায়, দুর্পদ হয়ে যায়। আনন্দের ঘন ঘন নিঃশ্বাস বাড়ে। আনন্দ রেগে যায়, লাফিয়ে উঠে হাত মুঠো করে এবং সে দৌড়ে চলে যায় মারিয়াইয়ের থানের দিকে। এটা দেখে দুর্পদ ভাবে যে কি ব্যাপার, আমার ছেলে আনন্দ দৌড়ে চলে গেল কেন। সে আনন্দকে ডাকতে থাকে, কিন্তু আনন্দ এক গোয়ে পুরো মায়ের থানের দিকে চলে যায়। তারপরে রাত হয়। সেই দিন রাত্রে আনন্দ অনেক গভীর রাত্রে সেই দিন বাড়িতে ফিরে আসে এবং সকাল হলো। বাড়িতে ফিরে আসলে সে ঘুমিয়ে পড়ে। অতঃপর পরের দিন অনেক সকালবেলা সে পাশের নদীর থেকে চান করে আসে এবং চান করার পর সে তার বাবা দামার কাছে গিয়ে বসে এবং তাদের বাড়িতে যতজন লোক ছিল তাদের কথা মন দিয়ে শুনতে থাকে। তো কি কথা হচ্ছে তাদের বাড়ির মধ্যে, চলো এবার দেখে নিই। শুনেছ, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হ্যাঁ ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। অর্থাৎ আরে মা তো দেবতা, বিশ্ব সংসার তো ওনারই হাতে, তিনি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন, এতে অবাকের কি আছে। ঠিক কথা, দেবীর লীলা পেতেই যায় না, অর্থাৎ বিফলে যায় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতেই বসে। নতুন একটা সবুজ শাড়ি পরে আছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি সত্যি নাকি? অর্থাৎ খবর ছড়িয়ে পড়েছে যে গ্রামের শেষ সীমানায় মারিয়ায় একটা বটগাছের নিচে বসে আছেন এবং দেখে মনে হলো তিনি নাকি খুব খুশিতেই বসে আছেন। তার পরনে হচ্ছে একটা সবুজ শাড়ি, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার। তার চোখ হলো রূপোর চক্ষু। থেকে 3টি এমসিকিউ হচ্ছে, মারিয়ার চক্ষু কিসের না রূপোর। তিনি গলায় কি পরে আছে, সবুজ বালা দিয়ে তৈরি একটা হার, আর তার পরনে সবুজ শাড়ি। তো এই ব্যাপারটা দেখে গোটা গ্রামের লোক সেই গ্রামের শেষ সীমানায় গিয়ে ভিড় জমাচ্ছে, যে তারা মনে করছে যে মা নাকি নিজের ইচ্ছাতেই সন্তুষ্ট হয়ে গ্রাম ছেড়েছে, সন্তুষ্ট হয়েই গ্রাম ত্যাগ করেছে। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। মানে দুর্পদ বিশ্বাসই করতে পারছে না যে গ্রামে দেবতা মারিয়াই সে কি গ্রাম ছেড়েছে নিজের ইচ্ছায়, নাকি তার সন্দেহ রয়ে গেছে। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজেই বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এইবার কেটে যাবে। গায়ের লোকেরা মনে করছে যে দেবী যেহেতু নিজের ইচ্ছাতেই গ্রাম ত্যাগ করেছে, তাহলে তো এবার মনে হয় আমাদের গ্রাম থেকে সমস্ত বিপদ আপদ কেটে যাবে, সমস্ত চক্কর এবার তুলে নিবে তিনি। ঠিক এতে বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোটরাজ বটে। অর্থাৎ গ্রামের লোকেরা অবাক হয়ে যাচ্ছে যে না সত্যি দামা একটা পোটরাজ বটে,
তার ভক্তি মাকে বাধ্য করেছে গ্রাম ত্যাগ করতে স্বইচ্ছায়। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে চেয়েছিল, যে কলেরার জোরে বিছান সজ্জা হয়ে শুয়েছিল, সে শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল, সে খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। মানে সে এই তার পুণ্যবানের কথা, তার নিজের সুনামের কথা, যে খানিক আগেই মরার মতো শুয়েছিল, সে যেন তার শরীরে ধীরে ধীরে সমস্ত বল ফিরে পেতে লাগলো। সে উঠে বসলো এবং তারপরে জল খেলো। সে এমনভাবে জল খেলো যেন মনে হলো সে অনেক তৃষ্ণার্ত। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো। দেখো, গরম ভাতের পায়েস বলতে আমাদের গ্রামে যেটা বলা হয় আসাম ভাতের কথা বলা হয়েছে। সে ওটা খেলো, সে আসাম ভাত খেলো, অর্থাৎ ভাতের পায়েস খেলো এবং সে খুব ভালো বোধ করতে লাগলো। তাকে উঠতে বসে দেখে দূরপথে একটু ঠান্ডা হলো, সে নিশ্চিন্ত হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ ভালো লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে। মারিয়ায়ের উদ্দেশ্যে সে আকাশের দিকে তাকালো, দূরপথ দিয়ে হাত জোর করলো। হতে পারে কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই, সবাই থালায় নারকেল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গায় থেকে এই পুজোর আওয়াজ শুনতে পাবে। অর্থাৎ গায়ের সীমানায় সে বটগাছের তলায় যেখানে মারিয়ায় নিজের ইচ্ছায় গিয়ে বসেছে, সেখানে কিন্তু প্রত্যেক গ্রামের লোকেরা তাদের থালাতে নারিকেল এবং নিবোধ কথার অর্থ হলো দেবীকে প্রসাদ উদ্দেশ্যে যে খাদ্য প্রদান করা হয় তাকে বলা হয় নিবোধ। সে নিবোধ নিয়ে যাচ্ছে। গ্রামের প্রত্যেকটা জায়গা থেকেই প্রায় পুজোর আওয়াজ শোনা যাবে, ঘন্টির আওয়াজ শোনা যাবে ইত্যাদি। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়ায় কি জয়, এরকমভাবে চেঁচিয়ে উঠছে। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, মারিয়ায় কি জয়, দামা পোটরাজ কি জয়। দেখো, এখানে খুবই একটা গ্রাম্য কুসংস্কার। অর্থাৎ ব্যাপারটা হয়েছিল যে আমাদের দামা অর্থাৎ পোটরাজ, তার কলেরা হয়েছিল। তার কলেরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সকলে গ্রামের লোকেরা ভেবেছিল যে তার হয়তো আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। এমন সময় কোনো একটা ঘটনার মাধ্যমে, আমরা পরবর্তী অংশ পড়ব সে ঘটনাটা, কোনো একটা আশ্চর্য ঘটনার মাধ্যমে গ্রামের যে দেবী মারিয়ায় সে গ্রাম ত্যাগ করেছে এবং গ্রামের শেষ সীমানায় গাছ আছে, সেই বটগাছের তলায় গিয়ে বসেছেন। এটা শুনে সকলে মনে করলো যে দামা পোটরাজের এমন ভক্তি, দেবী তাতে সন্তুষ্ট হয়ে স্বইচ্ছায় গ্রাম ত্যাগ করেছে। তো তাই জন্যেই সমস্ত গ্রামের মানুষেরা, ভক্তের দলেরা গ্রামের সেই বটগাছের কাছে মারিয়ায়ের কাছে যাত্রা করলো এবং ঢাক ঢোল বাজিয়ে তাকে নারকেল, নিবোধ ইত্যাদি দিয়ে তার কাছে পুজো দিল। যখন পুজো সেরে ভক্তেরা বাড়ি ফিরছিল, তখন দামা পোটরাজের বাড়িতে এলো এবং সেখানে এসে ঘন্টা, ঢাক, ঢোল ইত্যাদি বাজাতে লাগলো এবং জয়ধ্বনি করতে লাগলো দামা পোটরাজের নামে। এই আশ্চর্য খবর শুনেই দামা পোটরাজ, যে মরার মতো হয়ে শুয়েছিল, তার হাতে পায়ে যেন ধীরে ধীরে বল এলো। সে অনুভব করতে লাগলো তার যেন সমস্ত শক্তি এবার ফিরে আসছে ধীরে ধীরে। সে অনুভব করতে লাগলো তার যেন শরীরে রক্ত চলাচল আবার শুরু হয়ে গিয়েছে। তাই সে শক্তি ফিরে পেয়েই সে মিছিলের কাছে গেল এবং সে তার বাড়ির দরজায় কাঠেতে হেলান দিয়ে দাঁড়ালো এবং তাদের জয়ধ্বনি শুনতে লাগলো। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়, এরকমভাবে। তোমাদের প্রশ্ন হবে যে দামার গলায় কি রঙের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়? আনন্দ দরজায়, অর্থাৎ দামার বড় ছেলে আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্য মানুষভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। তার মুখ শক্ত হয়ে যায়, অর্থাৎ আনন্দের মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগায়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি।
এই কথাটা শুনে চমকে ওঠে দ্রুপদ, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? অর্থাৎ মা, আমি তো সবই শুনেছি আমার ব্যাপারটা। আমার বাবা অসুস্থ, সে বিছানা সহ্য, তো আমার বাবা পোর্টরাজ বলে, তার জায়গায় আমাকে কি পোর্টরাজ করে থাকতে হবে সারা জীবন? গ্রামের মোড়লেরা তোমাকে ধমকানি দিয়ে গেল, আমি তো সবই শুনেছি, তাই জন্য আমি ঠিক করেছি মা, আমি এই গ্রামের কুসংস্কারচ্ছন্নকে ভেঙে দেবো, আমি সকলের বিশ্বাসকে খণ্ডন করে দেবো। দিয়ে আমি ওই রাত্রির মধ্যেই আমি গ্রামের সীমানার বাইরে দেবী মারিয়ায়ের মূর্তিকে বাইরে বসিয়ে এসেছি, বাইরে রেখে এসেছি, যাতে কাউকে না আর যাত্রা করতে হয়, যাতে আমাকে সারা জীবন না ভিখারির মতো দশা করে কাটাতে হয়। আমি চাই না সারা জীবন পোটরাজ হয়ে থাকতে, দেবীর মূর্তিকে পিঠে করে নিয়ে বেড়াতে। তাই জন্যে আমি সেই দিন রাত্রেবেলায় আমি এই কাণ্ড ঘটিয়ে এসেছি। আনন্দের কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসে, পা কাঁপে ভয়েতে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে সে তাকে আবার জড়িয়ে ধরে। এবার হাসে আনন্দ। আনন্দের হাসির কারণটা কি বলে মনে হচ্ছে তোমার? আজকের এই গল্প পড়া না তোমাদের কেমন লাগলো, এটা কমেন্টের মধ্যে অবশ্যই লিখে আমাকে জানিও। আজকে যা যা পড়ানো হলো তার মধ্যে আমি অনেক এমসিকিউ তোমাদের বলে দিয়েছি, কিন্তু এর থেকে আরও গুরুত্বপূর্ণ এবং আরও পরীক্ষায় আসার সম্ভাব্য এমসিকিউ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। 8100191916 এই নাম্বারের মধ্যে তোমরা অবশ্যই যোগাযোগ করে আমাদের পেড পিডিএফটা তোমরা নিতে পারো। তো এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।